কলকাতার বাজারে এখন হাহাকার। আমরা তাদের মিডিয়াতেই দেখছি যে ওখানে তাদের উবার বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মোটরসাইকেল চলছে না, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। তো সুতরাং বাংলাদেশের উপর কিছুটা ভারত নির্ভর করছে, বিশেষ করে কলকাতা এবং এই সেভেন সিস্টার। বাকি বাংলাদেশ কিন্তু ভারতের উপর নির্ভরশীল নয়। তাদেরও যে রাজ্যগুলো আছে সেটাও পাকিস্তানের অংশের মতো হারিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এবং ভারতের ভেতরেও আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের স্বাধিকার, বাংলাদেশের একটা 10টা দফাও দিয়েছে তারা। ভারতের আশেপাশের দেশগুলোর সাথে ভারতের কোনো দেশের সাথেই ভালো সম্পর্ক নয়, এমনকি বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক ছিল না। শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের নেত্রীর সাথে তাদের একটা ভালো সম্পর্ক। আমি এই বিষয়ে শুরুতে যে কথাটা বলতে চাই, ডক্টর কলিমুল্লাহ অত্যন্ত পরিষ্কারভাবে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেছেন। তারপরও আমি এখানে একটা পরিষ্কার বিষয় বলতে চাই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে মনে করি ভারত বাংলাদেশ সম্পর্ক, এটা নয়। অ্যাকচুয়ালি বর্তমান সরকার ভারতের এবং আমাদের পতিত সরকারের সম্পর্ক। ভারতের নাগরিক এবং আমাদের নাগরিকের মধ্যে তেমন যোগাযোগ বা মতামত বিনিময়ের সুযোগ খুব একটা হয় না, এবং ভারতে কতিপয় মিডিয়া ছাড়া অনেক মিডিয়াই সত্যি প্রকাশ করছেন। এমনকি শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হলো এই ব্যাপারেও ভারতীয় মিডিয়ায় কথা হচ্ছে। তো আমি এটা মনে করি না যে সমগ্র বিষয়টা ভারত জড়িত। ভারতের একটি মৌলবাদ হিন্দুত্ববাদী সরকার এই বিষয়গুলো তৈরি করেছেন। তবে ৭১-এ স্বাধীনতা যুদ্ধ নাকি এটা পাকিস্তান ভারতের যুদ্ধ, এ নিয়ে শুরু থেকেই ভারত একটা বিতর্ক তৈরি করেছে। ওখানে অনেক ঘটনা ঘটে গেছে পর্দার আড়ালে, এবং আজ পর্যন্ত ভারত এটাকে স্বাধীনতা যুদ্ধ স্বীকার করে না। তবে ক্রেডিট নেওয়ার জন্য আমার সাথে অনেক টক শোতে অনেক নেতা, ভারতীয় নেতারা বলেছেন, আমরা তো আপনাদের স্বাধীনতা এনে দিয়েছি, আপনারা বাচ্চা দেশ, আপনাদের আমরা সহযোগিতা না করলে ধুলাই মিশে যাবেন, এরকম একটা ধারণা দিয়ে কথা বলছে। যদিও এটা ভারতের সকল নাগরিকের মতামত নয়। ওখানে আরেকটা প্রশ্ন উঠেছে যে এটা কি চিন্ময়ের ব্যাপার নাকি এটা শেখ হাসিনার ব্যাপার নাকি বাংলাদেশের ব্যাপার। অ্যাকচুয়ালি ভারত তার কিভাবে এটা প্রকাশ করা যায় যে ভারত একটা ভুল রাজনীতির মধ্যে আছে। আমি উদাহরণটা এভাবে দিতে চাই যে পাকিস্তানের ভুল রাজনীতির জন্য পাকিস্তান ভাগ হয়েছে, সুযোগ নিয়েছে ভারত। আর বর্তমানে ভারত যে ভুল রাজনীতি করছে, অর্থাৎ একজন ব্যক্তি বা একটা দলকে সমর্থন করতে গিয়ে একটি দেশের জাতিকে বৈরী সম্পর্ক তৈরি করছে, এটা ভারতের জন্য কখনোই মঙ্গল নিয়ে আসবে না। কারণ ভারত যদি বিশ্ব দরবারে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে, বিশ্ব শক্তি হিসাবে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই তার আশেপাশের পড়শিদের সাথে নিয়েই এগুতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারতের আশেপাশের দেশগুলোর সাথে ভারতের কোনো দেশের সাথেই ভালো সম্পর্ক নয়, এমনকি বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক ছিল না। শুধুমাত্র আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের নেত্রীর সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কটা দেশের স্বার্থ না দিকে তারা গণতন্ত্র হত্যা, আমাদের নির্বাচনকে প্রভাবিত করা এবং এগুলো করে ভারতের স্বার্থ উদ্ধার করা। ভারত এমন একটা পুতুল সরকার, সবসময় আশা করে যারা ভারতের দালালি করবে বা ভারতকে সহযোগিতা করবে, যেটা নৈতিকভাবেও সঠিক নয়। আন্তর্জাতিক রাজনীতি বলেন, বৈষয়িক রাজনীতি বলেন এবং স্বচ্ছতা বলেন, সেখানে এই বিষয়টি কিন্তু সুষ্ঠুভাবে সহজভাবে মানুষ নেবে না। কোনো দেশই চায় না যে অন্য একটি দেশ সেখানে ইন্টারফেয়ার করুক তাদের স্বাধীনতায়, তাদের সার্বভৌমত্বে, তাদের নির্বাচনে, তাদের রাজনীতিতে। সো ভারত এগুলো করে আসছে। আমরা ওই ইয়ের কথা ভুলে যাইনি, সুজাতা সেনের কথা ভুলে যাইনি, আমরা কাঁটাতারের বেড়ার কথা ভুলে যাইনি, কাঁটাতারে ঝুলে থাকা এই তরুণ নারীর লাশের কথা আমরা ভুলে যাইনি, সীমান্তে গোলাগুলি করে আমাদেরকে হত্যা করা, কাঁটাতারে ঝুলে থাকা ফেলানিকে তো বাংলাদেশের মানচিত্রের সাথে তুলনা করা হয়েছে, আমরা এখনো তার কথা স্মরণ করি। এবং সম্ভবত এবারই প্রথম ভারত থেকে পাঠানো গরু ফেরত দেওয়া হয়েছে। এটা গরু হতে পারে,
কিন্তু এটা একটা ঐতিহাসিক শিক্ষা ভারতের জন্য। আর ভারত যাই বলছে যে ভারতের টকশো গুলো শুনলে দেখবেন যে তারা আলু না দিলে আমরা না খেয়ে মরবো, তারা পেঁয়াজ না দিলে আমরা না খেয়ে মরবো, এটা না দিলে এটা হবে। যদিও এখন পর্যন্ত ভারতের কাছে আমরা ঋণী নই। আমরা শুধু ধন্যবাদ জানাতে চাই যে স্বাধীনতা যুদ্ধের একাংশে মানে অর্থাৎ ৯ মাসের যুদ্ধের মধ্যে ৭ দিন তারা যুদ্ধ করেছে এবং আমাদেরকে সীমান্তের ওপারে আশ্রয় দিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ। এজন্য আমরা তাদেরকে ডেকে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল ২০,০০০-এর বেশি তাদের শহীদ হয়েছে বলে দাবি করেন। ওটার জন্য আমরা সম্মান প্রদর্শন করি। আমরা ডেকে এনে স্বর্ণ পদক এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণও জানানো হয় এবং বিভিন্ন জায়গায় এই স্মৃতি ফলকে এগুলো লেখাও আছে। কিন্তু ভারত এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ হিসাবে সুস্পষ্টভাবে স্বীকার করে না। এই আমাদের সোহরাওয়ার্দী উদ্যান তখন যে রেস কোর্স ছিল ময়দান, সেখানে যে আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছে সেটা ভারতের কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছে বলে তারা বর্ণনা দিয়ে থাকে। যদিও আমরা জানি যে আমাদের যে স্বাধীনতার জনযুদ্ধ সেই চাপেই কিন্তু পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হয়েছে। তো এখন আমি এটা সার্বিকভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক না বলে আমি এটাকে দুটি সরকারের মাঝে সম্পর্ক বলেই মনে করি এবং ভারত পাকিস্তান যে ভুলের জন্য একটা দেশের একটা অংশ হারিয়েছে, আমি অনুরোধ করতে চাই ভারতকে, ভারতও যেন ভুল রাজনীতি না করে সঠিক রাজনীতিতে ফিরে আসে। কারণ ভুল রাজনীতি করলে তাদেরও যে রাজ্যগুলো আছে সেটাও পাকিস্তানের মতো পাকিস্তানের অংশের মতো হারিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এবং ভারতের ভেতরেও আন্দোলন হচ্ছে যে বাংলাদেশের স্বাধিকার, বাংলাদেশের একটা ১০টা দফাও দিয়েছে তারা একটা সংগঠন যে বাংলাদেশের রাজনীতি এবং আমাদের নির্বাচন এবং আমাদের স্বাধীনতায় তারা যেন হস্তক্ষেপ না করে। এটা ভারতের নাগরিক হয়ে ভারতে কিন্তু এই চাপ তৈরি হচ্ছে। আর সারা পৃথিবীতে আজকে বাংলাদেশের সাথে যে একটা সম্পর্ক তৈরি করেছে ভারত সরকার, সেটা খুব ভালোভাবে দেখছে বলে আমার মনে হয় না। কারণ পৃথিবী এখন আধুনিক হয়েছে। আপনি কয়েকদিন আগে দেখেছেন যে সিরিয়ার অবস্থা, এর আগে শ্রীলঙ্কা, এর আগে বাংলাদেশ যেভাবে স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র এবং আপনার এই বিভিন্নভাবে ডিক্টেটরদেরকে যে আর পৃথিবীতে স্থান দেওয়া হচ্ছে না। হয়তো তারা অনেক সময় ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর থাকে। এখন ওই ১৫ বছর ২ টার্ম ৩ টার্মের বেশি থাকতে পারছে বলে মনে হচ্ছে না। এই যে ট্রেন্ড, এই যে সচেতন হচ্ছে সারা সমগ্র পৃথিবীর মানুষ, সেখানে এই নোংরা রাজনীতি টিকে থাকবে না। এই নোংরা এই যে ইয়ে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেছেন যে এই দেশ স্বাধীন করে দিয়েছে ওরা দাবি করে, কিন্তু লুটপাট কম করেনি। তারা এটা গনিমতের মাল বলে আমাদের দেশ থেকে সবকিছুই প্রায় লুটে নেয়ার চেষ্টা হয়েছিল। যদিও আমাদের যারা কেউ সাহসীরা, বিশেষ করে মেজর জলিল এবং সম্ভবত এইসব কারণেই তার চাকরি গিয়েছিল এবং পরে উনি রাজনীতিতে এসেছিলেন। তো উনি প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন বলে আমি মনে করি। আপনি পার্বত্য চট্টগ্রামের যে ঝামেলা, আমি ঝামেলা বলছি এইজন্য, সেখানে অনেক মানুষ হত্যা হচ্ছে। অনেক বাঙালি এবং পাহাড়ি সবাই কিন্তু জীবন দিচ্ছে। সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করছে। আমি যখন ১৯৮৪-৮৫ সালে ওখানে ছিলাম, আমি দীর্ঘদিন ওখানে ছিলাম। সেখানে আমি দেখেছি ভারতের বর্ডার থেকে ক্রস করে কিভাবে এই যে তখন শান্তি বাহিনী ওখানে চলে যেত। আমার সাথে সরাসরি ফাইটও হয়েছে শান্তি বাহিনীর এবং তারা দৌড়ে বর্ডারের ওই পার চলে যেত। ওই পারে দেখা যেত ওই ভগবান টিলায় দাঁড়িয়ে দেখা যেত থোয়াই চিং হয়তো জানবে যে কুরুকপাতার ঝিরি থেকে একেবারে আমি ভগবান টিলা পর্যন্ত দায়িত্ব পালন করেছি একজন কমান্ডো অফিসার হিসাবে। সেখানে আমি দেখেছি ভারত কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের দেশে এটাকে জিয়ে রাখার জন্য ভারতের যে ভূমিকা, সেটা আমাদের বাংলাদেশের নাগরিক, প্রশাসন, সরকার তাদের খেয়াল রাখা উচিত। আর ভারত যদি আমাদেরকে বাজার বানাতে চায়, তাহলে পৃথিবী তো বিশ্ব রাজনীতির সাথে বিশ্ব ব্যবসা চলছে। তো এটা তো সুষ্ঠুভাবেও করা যায়। ব্যবসা তো কোনো দেশই স্বনির্ভর নয়, কিন্তু পৃথিবী কিন্তু স্বনির্ভর। কোনো দেশ থেকে কোনো একটা আইটেম আসবে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভারত মনে করছে এখন বা বলে বেড়াচ্ছে ওরা যদি কোনো কিছু আমাদের কাছে রপ্তানি না করে তাহলে আমরা না খেয়ে মরে যাব। আর আমি বলতে চাই অন্যান্য দেশগুলো মুখিয়ে আছে যে ভারতের থেকে যে আমদানি বন্ধ হবে সেটা তারা লুফে নিবে। যেমন পাকিস্তান থেকে চিনি আসছে,
থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে মানুষ এখন চিকিৎসার জন্য যাচ্ছে। কলকাতার বাজারে এখন হাহাকার। আমরা তাদের মিডিয়াতেই দেখছি যে ওখানে তাদের উবার বন্ধ হয়ে যাচ্ছে, তাদের মোটরসাইকেল চলছে না, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। তো সুতরাং বাংলাদেশের উপর কিছুটা ভারত নির্ভর করছে, বিশেষ করে কলকাতা এবং এই সেভেন সিস্টার। বাকি বাংলাদেশ কিন্তু ভারতের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে একটা উদীয়মান দেশ এবং শির উঁচু করে চির উন্নত মম শির, এই ধারাতেই বাংলাদেশ এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকবে এবং এগিয়ে যাবে সুষ্ঠু ও সুন্দর পথ ধরে।